ধুকফুক করতেছে আর রীতিমতো পা কাঁপছে। নাটোরে গিয়েছেন না, নাটোরের বনলতা সেনকে না দেখলে হবে? কিছুক্ষণ পরেই আমার মঞ্চে উঠতে হবে, আমি একেবারে রেডি হয়ে বসে আছি, তখন বলতেছে ও মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে, হতে পারে এটা সুইসাইড। এখন আমি জাদুর ফেরিওয়ালা, তবে পৃথিবীর কঠিন বাস্তবতার কাছে তোমাকে ফিরে পাওয়ার জাদু আমি জানি না। দর্শক, আজকে আমি ভীষণ আনন্দিত, কারণ ইটস কমপ্লিকেটেড এর সেটে আজকে এমন একজন মানুষ বসে আছেন যাকে আমি খুব পছন্দ করি, আপনারা অনেকে তার ফ্যান, এবং তিনি এমন একজনের অবয়ব নিয়ে থাকেন বা এমন একজনের বেশভূষা নিয়ে থাকেন যাকেও আমরা ভালোবাসি। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের মিস্টার ভিন। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। একটু নামটা বলে রাখি, রাশেদ শিকদার, কিন্তু আমরা সবাই বাংলাদেশের মিস্টার ভিন হিসেবেই চিনি। আমার খুব ভালো লাগছে একটা বিষয় যে আপনি তো সাধারণত মানুষকে হাসানোর দায়িত্বটা, মানে মানুষকে কাঁদানো কিন্তু বেশ সহজ, কিন্তু হাসানো কিন্তু বেশ কঠিন, এটা আমি বিশ্বাস করি। সেই দায়িত্বটা আপনি নিয়েছেন। পাশাপাশি আপনি এমন একজনের আসলে বেশভূষা নিয়ে সবসময় থাকেন যাকে আমরা কখনো হারাতে চাই না। তো আমাদের বাংলাদেশের মিস্টার বিন আবার কথাও বলতে পারে, এটাও জেনে ভালো লাগছে। তবে আজকে আমরা একটু ভিন্ন প্রোগ্রাম করতে যাচ্ছি। আজকে আমাদের বাংলাদেশের মিস্টার বিনের জীবনের গল্প আমরা শুনবো। রাশেদ ভাইয়া, একেবারে ছোট্টবেলা থেকে কিভাবে আসলে বেড়ে ওঠা? পাবনা জেলার বেড়া উপজেলার খানপুরা গ্রামে। আচ্ছা, আমার জন্ম ওখানেই। তো তারপরে বলা যায় যে সেই ছোটবেলাতে যমুনা নদীর তীরে ছুটে খেলে বেরিয়েছি, এভাবেই বেড়ে ওঠা। আচ্ছা। তো ওই সময় আমার বেশ অনেকের সাথে বন্ধুত্ব জমে ওঠে, বিশেষ করে সহপাঠী এবং আমার পাশের যেসব লোকজন ছিল, আশেপাশের প্রতিবেশী, আমার সমবয়সী যারা, তাদের সাথে বেশ চমৎকার বন্ধুত্ব জমে ওঠে এবং তাদের সাথে খেলাধুলা করেই বেড়ে ওঠা, একসাথে স্কুলে যাওয়া, এরকম ভাবেই চলছিল আর কি। স্মৃতি মনে আছে। আর পরিবারে রয়েছে, তখনও ছিল বাবা মা, ভাই বোন, দাদা দাদি, আমরা 4 ভাই 1 বোন। অবশ্য তখন বোনটা ছিল না আর কি, ওই সময়ের কথা বলছি। বাকি সবাই আমরা ছিলাম। এই তো এভাবেই আস্তে আস্তে বড় হতে লাগলাম, কিন্তু বেশি বড় হতে পারিনি। ওই জায়গাতেই দেখা গেল যেসব বন্ধুদের সাথে ছুটে খেলে বেড়ানো, হঠাৎ করেই আমাদের সেই, আমি যখন 2য় শ্রেণীর ছাত্র, তখন আমাদের সম্পূর্ণ গ্রামটা যমুনা নদীতে বিলীন হয়ে যায়, ভাসিয়ে নিয়ে যায়, ভেঙে যায়। আচ্ছা আচ্ছা। নদী ভাঙনে। এবং ওই যে একটা ধাক্কা শুরুতেই, কারণ ছোটবেলার বন্ধু যারা, তারাই তো আসল বন্ধু এবং তাদের স্মৃতিটাই সবচেয়ে বেশি মনে থাকার কথা, বা ওই সময়টাই সবচেয়ে ভালো সময় একজন শিশু বা এই বালকের জন্য। তো আমার সব বন্ধুদেরকেই আমি হারিয়ে ফেলি, কারণ তারা সবাই এক একজন এক এক জায়গায় চলে যায়, এক একজন এক একজনের আত্মীয় স্বজনের বাড়িতে অথবা অন্যত্র বাসাবাড়ি করে থাকা শুরু করে। তো সঙ্গত কারণে এই যে আমরা এক সার্কেলে যতগুলো মানুষ ছিলাম, তো এদের কাউকে আর সেইভাবে কাছে পাই না। তখন কি যোগাযোগ করার জন্য মোবাইল ফোন? তখন ফোন এসেছে, কিন্তু সহজলভ্য না, অর্থাৎ সবার বাড়িতে বাড়িতে, পকেটে পকেটে না। ওই নির্দিষ্ট কিছু জায়গায় কিছু ব্যবসায়ী মোবাইল ছিল। ব্যবসায়ী মোবাইল বলতে তারা মানে মোবাইলে কথা বলানোর বিনিময়ে টাকা নিতেন, এরকম একটা ব্যাপার ছিল। টেলিকম বলা হতো সম্ভবত। তো সেই ফোনও আবার আমি যদি যেখান থেকে ফোন করব, তার কাছে ফোন নেই, তারও কোনো একটা টেলিকমের দোকানে যেতে হবে এবং আগে থেকে বলে রাখতে হবে যে আমি অমুকের সাথে একটু কথা বলতে চাই। বলবে কিভাবে? হ্যাঁ, তখন যেহেতু এলাকা ভিত্তিক, এটা পরিচিত আছে অনেকেই, তখন বলতো যে হ্যাঁ তোমার একটা কল আসতেছে বা কেউ একজন কথা বলতে চাচ্ছে, এরকম খোঁজ খবর নিয়ে নিয়ে কল দেওয়া লাগতো। যাই হোক, আমি কখনো কল দিতে পারি নাই, কারণ আমি একেবারেই ছোট, যেটা বলছিলাম। তার মধ্যে আমার বন্ধুদের মধ্যে মনে পড়ে রাকিবের কথা খুব। অবশ্য রাকিবের সাথে পরেও আমার যোগাযোগ হয়েছে। আচ্ছা। ইমরান ছিল একটু সিনিয়র, তারপরে ছিল অন্তরা, কুসুম, কলি, বলা যায় সবার সাথেই সেই মিলেমিশে থাকা। কিন্তু রাকিব ব্যতীত বাকি কারোর সাথে
খুব একটা যোগাযোগ হয়নি। কিছুদিন পর্যন্ত হয়েছিল, ওই পাশেই ওদের আত্মীয় স্বজনের বাড়িতে ছিল, তখন হয়তো হয়েছে। সর্বশেষ মনে হয় এখন থেকে প্রায় তারপর থেকে আর দেখা হয়েছে কিনা। নদী ভাঙনের পর আপনারাও কি বাসা শিফট করেছিলেন? হ্যাঁ, আমরা চলে এলাম নানি বাড়িতে চলে এলাম, কারণ সেখানে সেটা তো বিলীন হয়ে গেছে, নদী গর্ভে চলে গেছে, মানে গ্রামটাই নদী হয়ে গেছে এখন। তা সেখানে তো আর থাকার মতো কোনো অবস্থা থাকার কথা না, তখন আমাদেরকেও চলে আসতে হলো। তো এই একেবারে ছোট্ট বয়সেই এরকম একটা ধাক্কা দিয়েই শুরু হলো জীবন নানি বাড়িতে। যদি আমাকে বিস্তারিত বলতেন যে ধরেন পরিবার তো অনেক রকম হয়, ওই সময়কার আপনাদের পারিবারিক অবস্থা বা আর্থিক অবস্থাটা কেমন ছিল? নিম্ন মধ্যবিত্ত বলতে যা বোঝায়, একেবারে দরিদ্র না, আবার মধ্যবিত্ত যে বলবো সেটাও না, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা। তারপর জীবনটা কিভাবে পরবর্তীতে কাটানো হলো? নানুবাড়ির এলাকায় চলে আসলেন? নানুবাড়ি এলাকায় এসে ওখানে অন্য একটা স্কুলে ভর্তি হলাম। ওটা কি পাবনাতেই? হ্যাঁ, পাবনাতেই, পাশেই বলা যায় যে 2-3 গ্রাম দূরে। তো তারপর সেখানে আবার কিছু বন্ধু পেলাম, ওদের সাথে তখন আস্তে আস্তে একটা সম্পর্ক হলো। এভাবেই প্রাথমিক শিক্ষা ওখানে শেষ হলো। স্কুলটার নাম ছিল পাইকান্দি খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওখানে আমার প্রাথমিক শিক্ষা সমাপ্ত হওয়ার পর আমি কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই, পাশেই সেটাও। ততদিনে নানু বাড়ি থেকে সরে গিয়েছি আবার আরেক জায়গায়, ওখানে অবস্থান করছি বাবা মার সাথে। তো হ্যাঁ, বাবা মা ভাই বোন সবাই একসাথে। আর এর মাঝখানে যে কুসুম, তারপর আরো কিছু বন্ধুর নাম বললেন, কুসুম কলি, তো তাদের কোনো দেয়া জিনিস কি এখনো আপনার পকেটে থাকে কিনা বা আপনার কাছে সংরক্ষিত আছে কিনা? না, ওদের দেয়া কোনো কিছুই আমার সংরক্ষণে নাই, কারণ আমি তো এরকমটা চিন্তা করিনি যে হয়তো তাদেরকে হারিয়ে ফেলতে হবে আর যোগাযোগ হবে না সেভাবে, এটা তো আসলে ভাবিনি। তো তা না হলে তো হয়তো বা ছোটবেলার কথা যেহেতু অত ভালো মনে নেই, তবু অবশ্যই পুতুল বিনিময় তো হয়েছে, এটা হওয়ারই কথা, কিন্তু তাদের দেয়া কোনো জিনিস আর নাই। আচ্ছা, তারপর এরপর কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তখন থেকেই মানে সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আমার একটা আগ্রহ ছিল। বিশেষ করে শুরু হয় এটা গান দিয়ে, সঙ্গীতে চেষ্টা করতাম আর কি সব সময় গান গাওয়া। আমার বাবা একজন সঙ্গীত প্রেমী মানুষ, তো ছোটবেলা থেকেই দেখতাম আমাদের ঘরে হারমোনিয়াম, তবলা এরকম দেশীয় কিছু বাদ্যযন্ত্র রয়েছে এবং বাবা সেগুলো বাজিয়ে গান গাইতেন, শুনতাম। কিন্তু আমারও গানের প্রতি একটা আগ্রহ ছিল, সেটা বাবাকে প্রকাশ করতে পারতাম না, লজ্জায়। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, আপনি ছোটবেলায় কি এরকম, আপনাকে এখন পর্যন্ত মনে হয় কি আপনি খুব চাইল্ডিশ, ভোলা ভালা, একটু বাচ্চামি চলে আসে, এই ধরনের কি ছোটবেলা থেকে এরকম? এখনো তাই। ছোটবেলা থেকে কি বলছেন? ছোটবেলায় তো সেটা ছিলই, ক্যারেক্টারে তো আছেই, কিন্তু আমি বাস্তবে ওরকমই, মানে চাইল্ডিশ, বাচ্চা সুলভ আপনি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার এখন বয়স কত? এখন বয়স কত, আসল বয়স বলবো? আসল বয়সই যদি বলতে চান আর কি। বয়স বলার আগে আমি একটু বলে নিই যে আমাদের মস্তিষ্ক বিভিন্নভাবে কাজ করে। যখন আমি মিস্টার বিনের একটা কস্টিউম পরে বসবো আর এরকম আমার চুলের কাটিং থেকে শুরু করে সবকিছু ওনার মতো থাকবে, সাজ সজ্জা সবকিছু, তখন আমাকে দেখলে আপনি কল্পনা করতেছেন কাকে? মিস্টার বিনকে। যেহেতু ফেসের সাথে মিল আছে, এটা দর্শকের দাবি আর কি। তো মিস্টার বিন যেহেতু বয়স্ক মানুষ, তখন আমাকেও কিন্তু সেই বয়সের সাথে ম্যাচ করে মস্তিষ্ক ক্যাচ করবে, এটা মানেন তো? এই জন্য অনেকেই বলে, যখন আমি অন্য পোশাকে থাকি, অনেকেই বলে যে ক্যামেরায় কিন্তু আপনার বয়স অনেক বেশি লাগে, এখন কিন্তু সেরকম দেখছি না। এরকম আমি আজকে জিজ্ঞেস করার কারণ আপনাকে সামনাসামনি অত বয়স্ক লাগে না। এখন বলেন আপনার বয়স কত? এখনটা বলে তো আমার বয়সটা এই তো কিছুদিন আগে আমার 25তম। সত্যি নাকি দুষ্টুমি করছেন? দুষ্টুমি কেন করবো, আসলেই আমার 26তম 26তম জন্মদিন চলে গেছে
এই 27-এর কাছাকাছি তো চলে এলো, অনেক হয়ে গেছে। 27। আচ্ছা, তার মানে আপনি খুব বেশি বড় না, কিন্তু আপনি মিস্টার বিনের মতো অবয়ব ধরে রাখেন, এই জন্য আমরা কল্পনায় করি আচ্ছা ঠিক আছে মিস্টার বিনের বয়স এত, তাহলে আপনার বয়স হয়তো একদম ঠিক আছে। তাহলে আপনি কি জেনজি জেনারেশন? না, জেনজি থেকে একটু এক বছরের জন্য পিছিয়ে আছি। আচ্ছা, জেনজিটা শুরু হয়েছে হলো 98 থেকেই, 96 থেকে শুরু হয়েছে, আমি হিসাব করে দেখেছি। মানে ওই জেনজির 6 মাস আগে আমার জন্ম। একটুর জন্য জেনজিতে চান্স পাইনি, এই জন্য আমি জেনজিতে নাই, আমি এই আলফায় চলে গিয়েছি আর কি। তারপর নানু বাড়িতে আপনি আবারও হচ্ছে পড়ালেখা করলেন, পড়ালেখার জন্য আরেকটা জায়গায় শিফট হলেন, সেখানে আমরা ছিলাম। তারপরে যেটা বলছিলাম যে সঙ্গীতের প্রতি একটা আগ্রহ, কিন্তু সেটা আর শেখা হলো না, লজ্জায় বলা হলো না। কিন্তু অনেক গান গাইতাম, সব সময় গান গাইতাম। কোথায় গাইতেন? নিজে নিজে। তারপরে বাথরুমে গান গাইলে কিন্তু একটা আলাদা ইকো দেয়, মানে আসলে আপনিও ট্রাই করে দেখতে পারেন। আমার ভয়েসটা যে এত বাজে তখন বোঝা যায় না, বাইরে আসলে কিন্তু আর সেটা থাকে না। তো এভাবেই চলতে লাগলো আর কি। কিন্তু এর মাঝে আমি ম্যাজিক শেখা শুরু করে দিয়েছি। কার কাছ থেকে? প্রথমে বই দেখে। আমাদের গ্রামে ওই আগে কিছু মানুষ আসতেন যারা বিভিন্ন ওষুধপত্র বিক্রি করতে আসতেন, কিন্তু তারা মানুষকে কাছে টানার জন্য ম্যাজিক দেখাতেন। বাইদানিরা? না, বাইদানি না, এইটা হলো কি, মানে এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় মজমা। অর্থাৎ একজন ম্যাজিশিয়ান এলেন, এসে একটু ম্যাজিক দেখানো শুরু করলেন, তখন আশেপাশের লোকজন ঘিরে ফেললো, তখন তিনি হয়তোবা কোনো একটা ওষুধ বা কোনো দাঁতের মাজন ইত্যাদি এরকম বিক্রি করতে শুরু করে দেয়। এটাকে মজমা বলে আর কি। তো ওনাদের দেখে মনে হলো বাহ, এটা তো ভালো, ম্যাজিক দেখালো আর সবাই কাছে চলে আসতেছে, ম্যাজিক দেখতেছে। তো এই যে চিন্তা, তখন থেকেই মনে হয় যে না, ম্যাজিকটা ভালো জিনিস, এটা শিখে নেওয়া যায়। আর তার আগেও একবার আগ্রহ হয়েছিল, ওই আমাদের স্কুলে রানা জাদুকর নামের এক জাদুকর এসেছিলেন, উনি মাটি দিয়ে ক্যান্ডি বানিয়ে ছিটিয়ে দিয়েছিলেন, সবাই ধরে খেয়ে খুব মজা পেল, আমিও একটা ধরেছিলাম, লজেন্স ওই 50 পয়সা মূল্যের যে ছিল আর কি। তো তখন দেখলাম বাহ ভালো, আমি যদি ম্যাজিক শিখে নেই তাহলে দারুণ হবে, অনেকগুলো লজেন্স তৈরি করব, ফ্রিতে খাবো। এই যে একটা মনোভাব, এটা থেকেই বলা যায় যে এই শিল্পের প্রতি আগ্রহ। তো তখন আমি 10 টাকা, সম্ভবত 10 টাকার একটা বই সংগ্রহ করলাম ম্যাজিক শিক্ষার। সেখানে তাস এবং কিছু সুলভ মূল্যে পাওয়া যায় এরকম কিছু জিনিস, বা হাতের কাছে যা আছে এরকম কিছু জিনিস দিয়ে ম্যাজিক দেখানো যায়, সেই বই থেকে আমার জাদুর তালিম নেওয়া শুরু হলো। তারপরে এলাকার কিছু বয়োজ্যেষ্ঠরা ছিলেন যারা ম্যাজিকের মতো কিছু কিছু জানতেন, মনে হতো এটা ম্যাজিক, প্রবীণ যারা, তাদের কাছ থেকে সেই জিনিসগুলো আমি একটু বলে বুঝিয়ে শেখার চেষ্টা করি। আর ওই যে একটা কথা বললাম যে আমি ছোটবেলা থেকেই বোকা ছিলাম, আসলেই তাই। তো সহপাঠীরা অনেক সময় খেলাধুলার ছলে বা বিভিন্ন সময় একজনের সাথে যে এই যে ঝগড়া মারামারি একটু হতো না, মনোমালিন্য হতো, তখন দেখা যায় যে আমি জিততে পারতাম না, না ঝগড়াতে না মেরে, মার খেতাম। তখন সেই আলিফ লায়লার কথা মনে পড়ে যেত, আমি যদি জাদুকর হতাম তাহলে ওকে আমি খাঁচায় বন্দি করে ফেলতাম। আলাদাভাবে শায়েস্তা করার একটা পদ্ধতি আর কি। তো এই যে মনোভাব, সেটাও বলা যায় যে আমার সেই জাদু শেখাটাকে আরো বেশি ত্বরান্বিত করেছে। তো এভাবেই বেশ কিছু ম্যাজিক শিখে নিলাম। তারপরে পেলাম প্রিন্স আকাশ, যার মাধ্যমে প্রথম জাদুর হাতে খড়ি নেওয়া হলো। এরপর অনেককেই পেয়েছি, তার মধ্যে আশিস কুমার মণ্ডল, এরপর রয়েছেন আমাদের প্রিন্স আলমগীর ভাই, অনেকেই রয়েছেন যাদের কাছ থেকে। পাবনাতেই তখন ছিলেন? হ্যাঁ, কিন্তু ঢাকায় এসে এগুলো শিখতে হতো। হ্যাঁ, যোগাযোগ করলেন কিভাবে তখন? আচ্ছা, ওই সময়ের দিকে যখন আমার বই থেকে তো শিখলাম, শেখার পরেই আমি পারফরমেন্স শুরু করে দিয়েছি বন্ধু মহলে, এবং আরও যারা যারা আছে সবাইকে দেখাচ্ছি। তারপরে ঢাকায় এলাম বেড়াতে, ওইটা মনে হয় দ্বিতীয়বার তৃতীয়বার হবে আমার ঢাকায় আসা। তারপরে ঘুরতে ঘুরতে একটা সাইনবোর্ড দেখতে পেলাম, ম্যাজিক শিখুন। তখন আমার কাছে
আমি ওই সময়ে আমার কাছে একটা কলমও নেই, কাগজও নেই, কিচ্ছু নেই। তো আমি কি করলাম, ওই ব্যানারের ফোন নাম্বার 10 ডিজিটের ফোন নাম্বার ছিল, আমি তখন মুখস্থ করে ফিরে এলাম বাড়িতে। বাড়িতে এসে যোগাযোগ করে তখন একটা অ্যামাউন্ট গুছিয়ে মাটির ব্যাংকে রেখে, আর কিছু ছিল বড় ভাইয়ের কাছ থেকে কিছু পয়সা করে নিয়ে তখন আমি আবার ঢাকা এলাম যোগাযোগ করে। ওই প্রথম কিছু ম্যাজিকের যে আধুনিক যন্ত্র সামগ্রী সেগুলো আমি ওখান থেকে সংগ্রহ করি, সেটার প্রদর্শনের কৌশলগুলো বুঝে যাই। সেই থেকেই আমার শুরু হলো জাদু শিল্পের প্রতি, মানে জাদু শিল্প চর্চা, এবং এটা তখন থেকে আমি প্রোগ্রাম শুরু করে ছিলাম। তারপরে লেখাপড়ায় এর মাঝেই কিন্তু আমি ধীরে ধীরে 6 থেকে 7, 8 এভাবে আস্তে আস্তে হাই স্কুল শেষ করলাম। তারপর এসএসসি পরীক্ষা হয়ে গেল, পাশ করলাম। এরপর আবার ভর্তি হলাম নাটোর, পাবনা থেকে এখন নাটোরে চলে গেলাম, দীঘাপতিয়া MK কলেজে। ওখানে ভর্তি হলাম ইন্টারে। তারপরে পড়ালেখা চলতে লাগলো, আর এর মাঝেই একটা প্রেম হয়ে গেল। ওই তো নাটোরে গিয়েছেন না, নাটোরের বনলতা সেনকে না দেখলে হবে? হ্যাঁ, একদম আমার কাছে তাকে বনলতা সেনই মনে হতো আর কি। ঠিক আছে, কারণ তাকে দেখেও আমি মাঝে মধ্যে গান গাইতাম যে পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন। বাহ, কোন ক্লাসে ছিলেন তখন? আচ্ছা, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। ইন্টার ফার্স্ট ইয়ার, সবাই প্রেমে পড়ে একবার না দুইবার। সে কি নাটোরের মেয়ে ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপর আসলে কি নাটোরের মেয়েরা বনলতা সেনের মতো দেখতে? এটা আমি যাকে চিনতাম সে বনলতা সেন ছিল। সবার প্রেমিকাই হয়তো তাদের চোখে বনলতা সেন, হয়তোবা। আচ্ছা, তারপর কি হলো? প্রেমে পড়লো কিভাবে, বা দুজনের প্রতি আকৃষ্ট হলাম কিভাবে, সেটা হলো আমার কলেজে একটা ম্যাজিক শো হলো আমার বিজয় দিবসে। সে ম্যাজিক দেখে তো খুব ফিদা হয়ে গেছে, গিয়ে ফেসবুকে নক করেছে। আচ্ছা, তারপরে নক করার পর কথা হলো, তারপরে বলতেছে যে আপনাকে তো আমি চিনি। পরে দেখা গেল যে সে আমার ক্লাসমেট। আচ্ছা, কিন্তু আমাদের বিভাগ আলাদা। তারপর চলতে থাকলো, বলা যায় যে সেই কখনো নাটোর রাজবাড়ির, সেই যে বনলতা সেনের নাটোর রাজবাড়ির সেই দিঘির পাড়ে বসতাম। তারপরে কখনো গণভবন, যেটা সেই দীঘাপতিয়া রাজবাড়ি বলা হয়, সেখানে বসতাম, বসে অনেক গল্প হতো, কথা হতো। প্রেমটা হলো কিভাবে, মূলত আমার তো প্রেম করার মতো সাহস নেই। আচ্ছা, মানে আমি তাকে প্রপোজ করব এই এনার্জি, এই সাহস আমার হয়নি। তো মূলত হয়েছিল কি যে তাকে আমি মেসেঞ্জারে একটু বোঝার চেষ্টা করলাম, বললাম মনে করো যে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, তো তুমি এখন কি করবা? আচ্ছা, বলে যে আগে প্রেমে তো পড়েন, তারপরে না হয় কি বলবো, আমি এখনো মানে একটা মানুষ মনে করতেই পারে, সেই জন্য আমি কিভাবে রিপ্লাই করব এটার। তারপরে বললাম যে ধরো সত্যি সত্যি আমি প্রেমে পড়ে গিয়েছি, আমি তোমাকে প্রপোজ করলাম, তুমি কি করবা? বলতেছে সেই প্রপোজটা তো করেন আগে, তারপরে না হয় উত্তর দেব, আগেই কিভাবে বলবো? তো এরকম হতে হতে ঠিক আছে আমি প্রপোজ করবই। কবে করা যায়? এই সামনে একটা ভালো দিন আসতেছে, পহেলা ফাল্গুন, বা পরের দিনই আছে ভ্যালেন্টাইন ডে, ওই দিনে করা যায়। আচ্ছা ঠিক আছে, ভ্যালেন্টাইন ডেতে আমি বাহির হতে পারবো না, মানে মেয়েটা বললো আর কি, তবে পহেলা ফাল্গুনে বাহির হওয়া যায় আর কি। তো ঠিক আছে, তাহলে ফাইনাল। ভ্যালেন্টাইন ডে তো মানে মারা একটু করা ইয়ে করে যে ভ্যালেন্টাইন ডে তে কোথায় যাচ্ছিস? তারপর কি হলো, ওই সেরকম একটা দিনক্ষণ যখন চলে এলো, তখন আগের সেই কথা মোতাবেক সে উপস্থিত হলো রাজবাড়িতে। আমি আগে হয়েছিলাম না, আমি লেট করেছিলাম, সে আগেই উপস্থিত হয়ে আছে। তারপর আমি গেলাম, তখন হলো গোলাপের খুব দাম, পহেলা ফাল্গুন, পরের দিন ভ্যালেন্টাইন ডে, ওই দিন গোলাপের খুবই দাম। একটা গোলাপ নাটোরে 100 টাকা, আর আমি তখন স্টুডেন্ট,
100 টাকা মানে আমার বাবা প্রতিদিন আমাকে দেন হলো 30 টাকা। 30 টাকা দেন, আর আমি সাইকেল নিয়ে কলেজে যাই। ওই 30 টাকা থেকে কি করতাম, ওই 30 টাকা নাস্তা বাবদ দিতেন। একটা ডিম হলো 15 টাকা, আর 3টা পরোটা 15 টাকা। কত সালে? ডাল ফ্রি। এটা 2014 সাল। আচ্ছা আচ্ছা। তো এটার জন্য আমাকে দেওয়া হতো। তো আমি কি করতাম, 3টা পরোটা 15 টাকা আর ডাল ফ্রি। ওই 15 টাকা দিয়ে কি করতাম, হয় একটা এমবি কার্ড ভরতাম, নয় একটু মিনিট ভরতাম, সবার সাথে যোগাযোগ রাখার জন্য আর কি। ঠিক আছে, সবার সাথে নাকি ওই মানে ওই তো হলো আর কি। তো তারপর এভাবেই হচ্ছিল। তো এখন আমি কিভাবে এত গোলাপ, একটা গোলাপ দিয়ে তো আর প্রপোজ করা যায় না। আমি তখন একটু চালাকি করলাম, রজনীগন্ধা কিনলাম। অবশ্য এটা আমার আগে থেকেই ভালো লাগতো। ওইটার দাম আবার একটু কম ছিল। অনেকগুলা রজনীগন্ধা কিনে এক গুচ্ছ তৈরি করলাম। কত দিয়ে কিনলেন? কি বলে, একটা গোলাপের দামের মধ্যেই হয়ে গিয়েছিল, মেবি 15 টাকা স্টিক ছিল হয়তোবা। তারপরে একটা রিং, একটা রিং কিনলাম। হাতে পকেটে থেকে 30 টাকা, সে আবার রিংও কিনছে। কোথা থেকে কিনছিলেন? ওটা ওই পাশেই, ওটা উত্তরা সুপার মার্কেট। উত্তরা সুপার মার্কেটে যে কসমেটিক্স এর দোকান ছিল, ওখানে গিয়ে একটা রিং কিনে নিলাম। নাটোরেই? হ্যাঁ, নাটোরে। আচ্ছা, রিং কত দিয়ে কিনেছিলেন? রিং নিয়েছিল 70 টাকা। আরে আচ্ছা, তারপর এই প্রপোজালের জন্য কি অনেকদিন ধরে 15 টাকা করে জমাচ্ছিলেন নাকি? হয়তোবা কিছু ছিল, কারণ ওই মুহূর্তে তো টুকটাক অনুষ্ঠান করি, তবে অনেক টাকা পয়সা তখন পাই না আর কি। তো তারপর হলো ওগুলো নিয়ে চলে গেলাম, গিয়ে দেখি হ্যাঁ সে বসে আছে। 70 টাকার রিং আর 100 টাকার হচ্ছে ফুল। হ্যাঁ, 170 টাকায় প্রপোজ ডান। একবারে। আরো মনে হয় একটা ডেইরি মিল্ক ছিল হয়তোবা। ও, ডেইরি মিল্ক চকলেটও ছিল, একটা ক্যাডবেরি ছিল হয়তোবা। তো তারপরে চলে গেলাম একটা লিচু গাছের তলে, এটা নাটোর রাজবাড়িতে। সে একটা হলুদ শাড়ি পরে, বাসন্তী কালারের শাড়ি পরে এসেছে, মাথায় হলুদ গাঁদা ফুলের একটা টায়রা জাতীয় মানে কি হেয়ার ব্যান্ড টাইপ তৈরি করেছে, আমি ওটার নাম ভালো জানি না, খোপায় ফুল পড়েছে। এবার আমি গেলাম এবং আমার প্রচুর হার্টের মধ্যে ধুকফুক করতেছে, আর রীতিমতো পা কাঁপছে, দাঁড়াতে পারছি না। তো এইভাবে আস্তে আস্তে এগিয়ে গেলাম। তারপরে আস্তে করে হাঁটু গেড়ে বসলাম। ও বাবা, পুরো সিনেমা দেখতেছে। বসার পর তখন আমি ফুলের গুচ্ছটা বাড়িয়ে দিয়ে বললাম যে আমি তোমাকে ভালোবাসি। বাহ। সে তারপর ফুলের গুচ্ছটা ধরলো, তখন আমি তাকে রিংটা পরিয়ে দিলাম, এবং মানে সে যে রাজি হয়ে যাবে, এত সহজে সবকিছু গ্রহণ করে নেবে, আমি সেটা বিশ্বাসই করতে পারি নাই। হ্যাঁ, আর আশেপাশের মানুষ সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। আমার এদিকে কে তাকিয়ে আছে? আমি তো তখন সেলিব্রিটি না, ঠিক আছে? আমার দিকে তো স্বাভাবিকভাবেই তাকাবে না। এটা তো মানে হয়তো বা দূর থেকে দু একজন লক্ষ্য করতে পারে, কিন্তু দূরে মানুষজন, একেবারে আমার কাছাকাছি কেউ নেই। তো আমার একটা বন্ধু কিন্তু ছিল, মুন্না ছিল, ও দূরে দাঁড়িয়ে ছিল, ও আমাকে ধাক্কা দিয়ে এগিয়ে দিচ্ছিল, যা যা, ঠিক আছে। তারপরে শুরু হয়ে গেল প্রেম। সে কি বললো? সে আমাকে তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি। আচ্ছা। তো এটা সবসময় যে মুখে বলতে হবে তা তো না, সে ওগুলো গ্রহণ করেছে, তাতেই তো বোঝা যাচ্ছে যে হ্যাঁ সে নীরবতা সম্মতি জানিয়েছে। আচ্ছা, তারপর এভাবে চলতে থাকলো। তখন আমরা প্রায় 1.5 বছরের মতো সম্ভবত আমাদের প্রেমটা অগ্রসর হলো। আমরা কোচিংটা এক জায়গায় করে নিলাম। তবে সে কিন্তু আমার কলেজের না, সে মহিলা কলেজে পড়তো, আমি এমকে কলেজে, কিন্তু আমাদের কোচিংটা এক জায়গায় করে নিলাম। তারপরে তার সাথে প্রায় রোজ। মানে আপনি কি কমার্সে ছিলেন? হ্যাঁ। হিসাব বিজ্ঞান একসাথে পড়তেন নাকি? না, ইংরেজি। আচ্ছা। তারপর একসাথে কোচিং করতাম, মাঝে মধ্যে বলতে প্রতিদিনই দেখা হতো, কথা হতো। তো এরকম চলতে থাকলো। ঝগড়া হতো না? আরে শুনুন না, তারপরে কি হয়েছিল সেটা তো আসবে। ঝগড়া তো মাঝে মধ্যে হতোই, তবে অত বেশি না, কারণ ঝগড়া করলেও আমি কোনো কথা বলতাম না, এখনো বলার অভ্যাস নেই। আমার একটু জানতে ইচ্ছে করছে, ওই সময় পকেটে খুব বেশি টাকা থাকে না, ওই সময় আসলে প্রেমটা কিভাবে চালান?
ওই সময় প্রেমটা চালাই হলো, তখন মেসেজে কথা হতো, মেসেঞ্জারে না। ওই তখন ছিল হলো 15 টাকা বা 20 টাকায় 500 SMS। হ্যাঁ, কোন একটা সিম অপারেটর দিত আর কি, নাম বলবো না, না হলে প্রমোট হয়ে যাবে। না না বলেন না। ঠিক আছে। তো ওই 500 SMS কিনলে আমাদের দেখা যাচ্ছে যে ওই 4-5 দিন চলে যেত, দিন হয়তো 100টা টেক্সট, এই মেসেঞ্জারের মতো তো নয়। আর মাঝে মধ্যে কথা হতো, তখন মিনিটও একটু সাশ্রয় মূল্যে ছিল, এভাবেই চলছিল। আর দেখা হতো হঠাৎ। ওই আবার দেখা নিয়েও একটা মজার ঘটনা আছে। একদিন আমি নাটোর রাজবাড়ি, ওটাই ছিল মানে প্রেম করার জন্য একটা পারফেক্ট জায়গা, আর খরচ কম, টিকিট ছিল 5 টাকা। আচ্ছা, তো 10 টাকা দিয়ে দুজন 2টা টিকিট কিনে নিলে হয়ে যেত, আনলিমিটেড গল্প, কোনো সমস্যা নেই। আর ওই যে কিছু ব্রেন স্টেজ বানানো আছে। কিন্তু বাসায় কি বলতেন আপনারা? আচ্ছা, বাসায় তো কলেজে কলেজ ফাঁকি দিতে, হ্যাঁ, ওই 2-1টা ক্লাস ফাঁকি দিয়ে বাকিটা এদিকে দিতে হতো, এই ক্লাসে দিতে হতো, জীববিজ্ঞান ক্লাস। একদম। তারপরে কি হলো, একদিন এই দেখা করা নিয়ে মজার একটা কথা বলি। দেখা করতে গেলাম সেই রাজবাড়িতে। তো ওই দিন রাজবাড়িতে প্রচুর ভিড়, সম্ভবত একটা অফ ডে পড়েছে, তবে আমাদের কোনো কারণে ক্লাস ছিল। আচ্ছা, এখন ওই সময় প্রচুর ভিড়, সব ব্রেন স্টেন্স বুক হয়ে আছে। তো আমরা কি করলাম, ঘুরতে ঘুরতে সেই নাটোর রাজবাড়ির বড় দিঘির পাড়ে বসবো আর কি, নারকেল গাছের তলায়। তো বসার জন্য কি করেছি, নর্মালি ওই মাত্র বসার প্রিপারেশন নিচ্ছি, অর্থাৎ স্যান্ডেল জোড়া খুলে রেখেছি, ওটার উপরে বসবো আর কি। ওই সময় হঠাৎ আমার ফোনে রিং হচ্ছে। আমি তখন ফোনটা পকেট থেকে বের করলাম, বসা বাদ দিয়ে উঠে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করলাম, দেখলাম বাবা কল দিয়েছে। তো বাবা কল দিলে আমি সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকতাম, এটা সব সময়। তো বাবা কল দিয়েছে, আমি প্রচুর আতঙ্কে আছি, যে আমার মনই বলছে যে নিশ্চিত আমাকে দেখে ফেলছে, এরকম মন বলছে আর কি। তো বাবার ফোনটা রিসিভ করলাম, রাশেদ তুমি কোথায়? বললাম যে আমি তো কলেজে। ও আচ্ছা ঠিক আছে, থাকো। এইভাবে মানে টোনটাই আলাদা। এখন এই টোন শুনে তো আর আমি ঠিক নাই, ওই টোন শুনে আমার টেনশন বাড়তেছে। এখন আমি বললাম যে শোনো, আজকে তুমি বাসায় চলে যাও, আজকে গল্প জমবে না। কারণ কি হয়েছে, আমার বাবা যেহেতু টোনটা তো আমি চিনি, পরিচিত, আজকের টোনটা আলাদা ছিল, তার মানে নিশ্চিত কোনো কিছু সন্দেহ করেছে বা কোনো কিছু দেখেছে, অথবা কেউ খবর দিয়েছে, কোনো কিছু একটা হয়েছে, সেটা বাসায় গেলে টের পাবো আর কি। তো তখন বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর তখন আব্বা বলতেছে, তো কোথা থেকে এলে? বললাম কেন, কলেজ থেকে। বলো যে সকালে খাবার খেয়েছো? বললাম যে না, সত্য কথা বলতাম। তো বলতেছে যে কেন, টাকায় হয়নি তাই তো? আমি বললাম হ্যাঁ, আজকে একটু খরচ ছিল। আচ্ছা ঠিক আছে, তো তুমি যে একটা 4 মিনিটে ওই রাজবাড়ির দিঘির পাড়ে কি করতেছিলা? তোমার সাথে ওই মেয়ে মানুষটা কে ছিল? আমি তখন কি হয়েছে আমার, যে আমি আর কোনো কথা বলতে পারতেছি না, আমার দমটম বন্ধ হয়ে গেছে, আমি কোনো উত্তর না দিয়ে রুমে ঢুকে গেছি। আচ্ছা, কারণ বাবার কাছে আমি এর আগে একবার মিথ্যা বলেছিলাম, সেটা আরো আগে, এবং ওই মিথ্যার জন্য ক্ষমা চেয়েছিলাম, মিথ্যা বলার সাথে সাথে ধরে ফেলেছিল। আর এই হলো দ্বিতীয়বার মিথ্যা বলা, যে আমি কলেজ থেকে এলাম। এর মাঝে আর কোনো মিথ্যা বলি নাই, বাবার কাছে না। তখন সেই কান্না পাচ্ছে আমার, বাবা এই ব্যাপারটা জেনে গেল, এখন কি মনে করবে আমার সম্পর্কে, কি ধারণা পাবে। তো বাবা নিজেও কান্না করতেছে যে আমার ছেলে আমাকে মিথ্যা বললো, রাশেদ আমাকে মিথ্যা বললো, এই বলে। তো তারপরে যাই হোক, সেটা নাটোরে তো ভাড়া থাকতাম, তো ওই যে বাড়িওয়ালা আন্টি, ওনাকে ম্যানেজ করে বাবাকে বোঝাতে বললাম। কি ম্যানেজ করলেন? ম্যানেজ করলাম বলতে বললাম যে আন্টি একটু বলেন, বাবা যেন মন খারাপ না করে, আমি তো লজ্জায় কথা বলতে পারতেছি না, মুখও দেখাইতে পারতেছি না।
তখন এইটা একটা অপরাধ বোধ কাজ করতেছে, আমি মারাত্মক একটা অপরাধ করে ফেলেছি। তারপরে আন্টি বলল যে, বাবাকে বলতেছে যে ভাই এখনকার সময় ছেলে পেলে তো এরকম একটু কথা বলবে, একটা বান্ধবী থাকবে, নর্মাল। ওরা তো প্রকাশ্যে পাবলিক প্যালেসে বসতে নিয়েছিল, বসেনি, ঠিক আছে, তার বেশি তো কিছু না, এটাকে ইজিলি নেন, ঠিক আছে, এটাকে গভীর করে নেওয়ার দরকার নাই, ঠিক আছে, ছেলে তো খুব ভয় পাচ্ছে। আসলেই তাই। এবং তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়ে গেল। কে দেখছিল ওই দিন? আচ্ছা, ওই দিন কে দেখছিল আমি কিছু জানি না। আচ্ছা, বাবা দেখেনি, কারণ বাবাকে তো আমি এসে বাসায় পেলাম, বাবা দেখেনি। তবে কে দেখেছিল আমি কাউকেও সন্দেহ করতে পারতেছি না। এর আগেও এরকম ঘটনা ঘটেছে, এখন আমার সাথে কেউ থাকে কিনা আমি জানি না। কলেজ থেকে বের হচ্ছি, ওই দিন সাইকেল নিয়ে যাইনি, তো মিষ্টি নামে একটা মেয়ে, সে বসেছে অটোতে, আমিও অটোতে বসেছি, অটো চলে আসলো, সে একটা জায়গায় নেমে গেল, তার বাসা যেখানে কাছে, আর আমি সোজা চলে এলাম। তো বাবা বলতেছে যে তুমি এত মিনিটে একটি মেয়ের সাথে অটোতে চড়লাম, মেয়েটা কে? কি যন্ত্রণা আপনাকে। আমি বললাম যে ওই মেয়েকে আমি কেমনে বলবো, আমার কলেজেরই, আমার বিভাগের না, অন্য কোনো গ্রুপের। ওর বাসায় গেল, আমি আমার বাসায় আসছি, আমি তো ওর সাথে তো আমার কথাবার্তা হয় নাই, মানে খুব চোখে চোখে রাখতো আপনাকে। এবং কি হতো, যখন আমি ইয়াতে যেতাম, কোচিং এ যেতাম, তখন মাঝে মধ্যে স্যারকে ফোন দিত, স্যার রাশিদ কি আছে? হ্যাঁ আছে, ঠিক আছে। আর আমাকে তো ওই 1 ঘন্টার মধ্যে 15 মিনিট অন্তর অন্তর 4 বার কল দিত, এবং একদিন বলে এই তোমার ফোনটা আমাকে দাও তো। হ্যাঁ, স্যার বলতেছে, বলছে ছেলেকে ছেড়ে দিতে হবে, এভাবে এই 1 ঘন্টায় আপনি 4 বার কল দেবেন, ছেলে এখন বড় হয়েছে, তাকে ছেড়ে দিতে হবে, আপনি এভাবে ধরে রাখছেন কেন, ঠিক আছে, এরকম বলে করার। এটা কি সব ভাই বোনদের কি করতো নাকি শুধু আপনাকে? সব ভাই বলতে বড় ভাই ছিল আবার একটু আলাদা। আচ্ছা, বড় ভাইয়ের ব্যাপারটা ছিল কেমন, একদিন এমন হয়েছে যে বাবা দেখেছে যে সকালবেলা ওই সেই নাটোরে একটা কোম্পানি আছে, বাংলাদেশের নামজাদা কোম্পানি, তো সেই কোম্পানির সামনে আছে, কোনো বিশেষ কোনো কারণ নাই, হাঁটতে গেছে বা যে কারণেই হোক গেছে, ওটা কাছাকাছি। তো যাওয়ার পর তখন বলতেছে, আব্বা এমনি জিজ্ঞেস করেছে, এই তোমাকে সকালে অমুক জায়গায় দেখলাম, গিয়েছিলে নাকি? তুমি কি সকালে অমুক জায়গায় গিয়েছিলে? বলছে না তো, আমি যাইনি তো। ঠিক আছে, মানে দেখেছে একেবারে খুব ভালোভাবে দেখেছে, তারপরেও বড় ভাই অস্বীকার মানে অস্বীকার, ঠিক আছে, সেটাকে আর স্বীকার করবে না। তো বড় ভাইয়ের ব্যাপারটা ছিল এরকম, আমার ব্যাপারটা ছিল আলাদা। তারপরে এই তো এভাবে চললাম আর কি। এবার সেই প্রেমে একটু ভাঙনের সুর। আচ্ছা, ভাঙনের সুর, হঠাৎ করেই কেমন যেন আমাদের দূরত্বটা বেড়ে যাচ্ছে, অকারণেই। অকারণে বলতে আমার কাছে কোনো কারণই মনে হচ্ছে না কেন এটা হতে পারে। তো এক পর্যায়ে প্রায় একেবারেই বন্ধ হয়ে গেল। ওই সময়ে একদিনের 7 জানুয়ারিতে, এটা মনে হয় 1 বছর পেরিয়েই আর কি, ইন্টারই পড়তেন তখন। হ্যাঁ, 2য় বর্ষে 7 জানুয়ারিতে সে জানিয়ে দেয় যে সে আরেকটা রিলেশন করতেছে। কিন্তু এই দূরত্বটা কেন? আরেকটা রিলেশন করতেছে, এটা আমাকে জানায়। আমি নর্মালি বলেছি আমি বিশ্বাস করি না। তো বলে যে না, আসলেই করতেছি, তুমি চাইলে সেই ছেলের সাথে কথাও বলতে পারো, সে তোমার পরিচিত। তারপরে আমাকে বলল যে অমুক ছেলেটা। তো ওই ছেলেটা সম্পর্কে আমার একটা ধারণা ছিল, আমি মনে করি যে না, অসম্ভব, ওর সাথে রিলেশন সম্ভব না, এই ছেলেটার কিছু ব্যাড ইফেক্ট আছে, রেকর্ডস আছে। কি রেকর্ডস? তো তার মধ্যে ওর চারিত্রিক কি বলে সনদপত্র খুব একটা ভালো না আর কি। তো আমি বলি যে না, অসম্ভব, তুমি আমার থেকে ভালো একটা ছেলের সাথে রিলেশন করলে আমি বুঝতাম হ্যাঁ ঠিক আছে, এই ছেলে কেন, আমি বিশ্বাস করি না। তাকে আমি এতটাই বিশ্বাস করতাম যে 7 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত তার কথাই আমি বিশ্বাস করিনি যে সে রিলেশন করতে পারে। আপনার সাথে কথা কন্টিনিউ চলছিল? কমে গেছে,
ফোন দিলেই তো রাখেন, ভাল লাগতেছে না, কথা বলবো না। আপনি করে বলতো? হ্যাঁ, মাঝে মধ্যে। হুম হুম। তো 28 জানুয়ারিতে রাত 11টা-12টার দিকে আমাকে বিশ্বাস করতে বাধ্য হলো। কনফারেন্স করিয়ে দিয়েছে, কথা বলতেছে, ছেলেটা বলতেছে রাশেদ ভাই আসলেই হ্যাঁ হয়ে গেছে আমাদের। ঠিক আছে, ওকে, তাহলে তো আর আমার কিছু বলার নেই। এবং আমি তখন নিজেকে একেবারে গুটিয়ে নেই, খুব কষ্টে, প্রচুর কান্নাকাটি তো আছেই, থাকবেই। তো এক পর্যায়ে সব কিছুই মিটে যায় আর কি, আর কোনো যোগাযোগ থাকে না আমাদের। অবশ্য মাঝে মধ্যে যোগাযোগ করতো, কিন্তু বিশেষ প্রয়োজনে, হয়তো যদি সেটা ওই লেখাপড়ার বিষয়ে কোনো হেল্প বা আদার্স অন্যান্য বিষয়ে একটু হেল্প টেল্প দরকার হলে তখন বলতো, বা কোনো কিছু কিনতে হবে তখন বলতো আমার এই জিনিসটা একটু লাগবে, ঠিক আছে আমি দিয়ে আসবো, দিয়েও আসতাম। কি ধরনের জিনিস? ওরা তো খুব একটা রিচ ফ্যামিলি ছিল না, আমি ছোট করছি না, সম্মান রেখেই বলছি। হয়তো একটু কসমেটিক্স বা এরকম কিছু জিনিসপত্র নিয়ে দিয়ে আসতে হতো আর কি, বলতো। তখন ওই আমি আবার এত খুঁজে পেতাম না, বুঝতামও না। আমি নাটোরে একটা ডিপার্টমেন্টাল স্টোর চিনতাম, ওই সুপার শপের মতো আর কি। ওখানে গেলে সহজে আমি খুঁজে পেতাম জিনিসটা, ওদেরকে আলাদা আলাদা কর্নার আছে, জিজ্ঞেস করলেই দেখিয়ে দিত, ওখান থেকে নিয়ে আসতাম। এরকম সেটা নিয়েও আছে মজার কাহিনী। একদিন আমাকে বলেছে যে আমার একটা স্কিন কালার 27 নাম্বার প্যানকেক লাগবে। প্যানকেক? প্যানকেক এটা কি ব্রেকআপের পর? এটা ব্রেকআপের আগের ঘটনা। আচ্ছা, আগের ঘটনা। তো এখন আমি সেই প্যানকেক খুঁজতে গিয়ে ওখানে যতগুলো কনফেকশনারি আছে সবগুলোতেই প্যানকেক খুঁজেছি। প্যানকেক আছে না, ড্রাই কেক আছে, তারপরে অল টাইম কেক আছে, আমাদের নিজস্ব কেক আছে, কিন্তু প্যানকেক প্যানকেক এইভাবে আমি খুঁজতে খুঁজতে একেবারে বলা যায় যে সেই ওখানে যে একটা জনপ্রিয় নাম ছিল নাটোরের, ফ্যান্সি কনফেকশনারি, ওরা নিজেরা উৎপাদন করত বিভিন্ন এরকম আইটেমগুলো, বেকারি আইটেমগুলো। ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেছি প্যানকেক আছে, মানে কারখানায় চলে গিয়েছি, বলে না প্যানকেক নেই, আমাদের এই যে এই কেক আছে, আপনি চাইলে নিতে পারেন। এখন আমি বললাম যে কল দিয়েছি, অনেক হয়রান হওয়ার পর, যে তুমি এমন একটা কেকের নাম বলেছো যে কেকটা আমি কোথাও খুঁজে পাইনি। বলে যে কেন, তুমি কোথায় খুঁজেছো? উত্তরা সুপার মার্কেটে গিয়েছিলে বা ওই ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছিলে? বললাম ওখানে কি প্যানকেক আছে নাকি? বলে যে হ্যাঁ ওটা ওখানেই আছে, তুমি যাও গিয়ে বলো। তারপর আমি গেলাম, গিয়ে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে বললাম যে স্কিন কালার 27 নম্বর প্যানকেক আছে? বলতেছে হ্যাঁ আছে, আপনি ওখানে যান। তখন আমি ওই যে সেই ভদ্র মহিলার যে কর্নার, মেকআপ আইটেম যিনি সেল করেন আর কি, ওখানে গেছি। যাওয়ার পর ওইটা বলার পর উনি একটা মেকআপের বের করে দিয়েছে, বলতেছে এই যে 27 নম্বর স্কিন কালার প্যানকেক। আমি তখন লেখা দেখি হ্যাঁ প্যানকেক, ঠিক আছে। আচ্ছা, প্যানকেক অনেকে বুঝবে না হয়তো এখনো, কারণ এটা হচ্ছে মেয়েদের একটা মেকআপ আইটেম। হ্যাঁ হ্যাঁ, ওই ফেস পাউডার টাইপ কিছু একটার মতো। তখন এই ছিল মজার ঘটনা যে না চেনার কারণে কত খুঁজেছিলাম। যাই হোক, আবার একটু বিষাদে চলে যাই। তারপর তার সাথে একেবারেই এক সময় যোগাযোগ সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে গেল। এইভাবে চলে গেল 8 মাস। 8 মাস কেটে যাওয়ার পর সে ফিল করলো যে আমার মনে হয় আগেরটাই ভালো ছিল, মানে আমি ভালো ছিলাম, এরকম একটা আত্ম উপলব্ধি হয়তো বা হলো। কিন্তু সে আমাকে সাহস করে কিছু আর বলতে পারছে না। সে যেটা করেছে সেটার জন্য আর ক্ষমা চেয়ে যে শুরু করবে, সেই ক্ষমা চাওয়ার অবস্থাটাও সে রাখতে পারেনি। তাও ঘটনাটা কবে থেকে শুরু হলো, দুটো মেয়ে আমাকে দাওয়াত করেছে একটা রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার জন্য। উপলক্ষটা কি ছিল জানি না, তো ওরই কেমন যেন আত্মীয়। এবার আমি কথা বলে সেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে যাচ্ছি, আর ওই মেয়ে দুটো আমার সাথেই আছে, সামনে গিয়ে আমরা যার যার জায়গায় চলে যাব। তো ও ওটা দেখেছে, দেখে একটু পর আমাকে টেক্সট করেছে,
দুটো মেয়ের নাম লিখে যে অমুক তমুকের সাথে কোথায় যাওয়া হয়েছিল। অনেক দিন পর টেক্সট দেখে স্বাভাবিকভাবেই একটু অবাক হয়েছি। এই টেক্সট দেওয়ার পর আমি যে কিছু একটা রিপ্লাই দিব তার আগেই সে লিখতেছে আসলে দোষটা তো আমারই। তখন আমি বুঝতে পারলাম যে সে হয়তো আত্ম উপলব্ধি করতেছে। তারপরে আমি নিজেই তার সাথে কথা বলা শুরু করলাম এবং দেখলাম সে খুবই পজিটিভ। তখন আমি বললাম যে তুমি কি ব্যাক করতে চাচ্ছ? কথা বলে না। তখন আমি বললাম ঠিক আছে, তোমাকে সরি বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, ওকে তাহলে আজ থেকে কন্টিনিউ, আমি একেবারে সিঙ্গেলই আছি। এর মাঝখানে কেউ আসেনি? না, এর মাঝখানে আসেনি। আচ্ছা, তখন তো মনে হয় ইন্টার পাস করে ফেলেছেন। পরীক্ষা মনে হয় হয়ে গেছে, সম্ভবত পরীক্ষা হয়ে গেছে। এরপরে কি হলো, তখন সেই প্রেমটা কন্টিনিউ হলো আবার আরো প্রায় 1 বছর গেল। ভয় লাগেনি যে একজন মানুষ আমাকে কোনো কারণ ছেড়ে চলে গেল, আবার তার লাইফে ব্যাক করছেন? এটা আমার ভয় লাগেনি। আচ্ছা, তবে মনে হয়েছিল যে না যাওয়াই ভালো। তারপরে মনে হয়েছে যে মানুষ তো এরকম ভুল করতে পারে, আর কেউ যদি নিজের মধ্যে কারো যদি অপরাধ বোধ কাজ করে সেটা থেকে ফিরে আসলে আর মনে হয় যাবে না। সে তো অলরেডি বাহিরের জগৎটা দেখে আসছে, তো এখন হয়তো আর যাবে না। এইভাবে কন্টিনিউ হতে হতে এক পর্যায়ে তার বাসা থেকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করতেছে তাকে, আমাকে না। এখন সে বলতেছে আমি তো বাসায় বলতে পারবো না। আমি বললাম তাহলে আমি বলতেছি, আমার কাছে ফোন নাম্বার আছে, আমি বলি। বলে যে না, তুমিও বলতে পারবা না। তাহলে কি, এটা কেমন হবে? বলে যে যা হবার তাই হবে। তো যা হবার কি হবে? তাহলে কি পালিয়ে যাব? বলে যে না, পালিয়েও যাব না, পালিয়ে যাওয়া অসম্ভব, পালিয়ে গেলে আমার বাবা মা মারা যাবে। আচ্ছা, এটা কেমন কথা হলো? তো সমস্যা থাকলে তো একটা সমাধান আছে। এইবার অনেক কিছু বলার পর সে রাজি হলো যে আমার বাড়িতে জানাও। তখন আমি বাড়িতে ফোন করলাম। উল্লেখ্য ওর মা আমাকে আগে থেকেই চিনতো, যেহেতু আমি একজন ম্যাজিশিয়ান, মাঝে মধ্যে ও অ্যাসিস্ট হিসেবে আমার সাথে মঞ্চে এসেছে সেই সুবাদে। তখন ওর মাকে বললাম যে আন্টি এরকম এরকম ব্যাপার, ওর সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। বলে যে আমি আমার মেয়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন বান্ধবী। ওর মা বলতেছে আমি প্রতিদিন জিজ্ঞেস করি যে তোমার যদি কিছু থেকে থাকে আমাকে জানাও, আর ওর সাথে আমার যেরকম বন্ডিং তাতে করে ও তো আমাকে জানাতো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললে আমি আমার মেয়ের কাছে একটু শুনে দেখি। ঠিক আছে। পরে রাতে জিজ্ঞেস করেছে এবং পজিটিভ পেয়েছে। পরের দিন আমি আবার কল দিলাম, বললাম যে আন্টি কি বুঝলেন? বললো যে হ্যাঁ, ও তো তোমার কথা বলার পরও চুপ করে থাকলো, কোনো উত্তর করলো না, তাতে বোঝা যাচ্ছে তোমাদের মধ্যে কিছু একটা আছে। যাই হোক, কিছু একটা আছে যেহেতু, এখন বিয়ে করে ফেলো। ঠিক আছে। আমি তখন অপ্রস্তুত, আমার মনে হয় বয়সও হয় নাই, বা হয়ে থাকলে হয়তো বা মাত্র হয়েছে এরকম। তখন আমি বললাম যে কিভাবে, এখনো তো আমি বেকার, এই অবস্থায় বিয়ে? তো বললো যে কথা বলো, বাড়িতে আলাপ আলোচনা করো পরিবারের সাথে। বাবাকে বলার সাহস নাই, মাকে বললাম যে মা, একটা মেয়েকে তীব্র ভালোবাসি, বিয়ে করতে চাই, কিন্তু আমি যেটা করি এইটা আমার মানে সেরকম কোনো পেশা না, এই পেশা দিয়ে একটু ভালোভাবে চলা যাবে, এখনো এই পেশাটা এরকমভাবে প্রয়োগ করতে পারিনি। মা তখন বলল যে তুমি কি তাকে ছাড়া থাকতেই পারবে না? বললাম যে একটু কষ্ট হবে। তখন বলল যে ঠিক আছে, তাহলে যদি কষ্ট হয় তাকে বিয়ে করে ফেলো, যতদিন তোমার কাজবাজ না হয়, চাকরি না পাও বা কোনো কিছু না করে উঠতে পারো, ততদিন আমরা দেখাশোনা করব। এখন তুমি তো ছেলে, তোমাকে তো ফেলে দিতে পারছি না। তখন আমি ব্যাপারটাকে জানাইলাম, ঠিক আছে বিয়ে করব। তো এখন বিয়ে করব এই পর্যন্ত কথা হওয়ার পর তারা বলতেছে যে আমরা একটু এসে দেখব। আমরা যে না, দেখা দেখি কেন, আমার সাথে ওর সম্পর্ক আছে, আপনি বিয়ে দিতে চাচ্ছেন, এটাই তো, যে কারণে আপনি রাখবেন না, সময় দেবেন না, গুছিয়ে ওঠার সময়ও দেবেন না। তো এটা তো এমন নয় যে আমার দেখার পরে পছন্দ না হলে বিয়ে হবে না, তা তো নয়। বিয়েটা হচ্ছে সম্পর্কের জেরে, তাহলে আপনি দিয়ে দেন, বিয়েটা করে ফেলি, এই ভালো। দেখতে মানে আপনাকে দেখতে আসবে? দেখতে আসবে। আচ্ছা। তো এখন
তারপরে বললো যে না, আমরা তারপরেও একটু দেখতে চাই যে মেয়েটাকে কোথায় রাখছি, একটু দেখার দরকার আছে। ঠিক আছে, তাহলে আসেন, কবে আসবেন? 2টা ডেট মিস করে তৃতীয়বার এলেন। আসার পর সব কিছুই দেখলেন এবং আমরা যথেষ্টভাবে যেভাবে তাদের সামনে নিজেদেরকে রিপ্রেজেন্ট করা যায় সর্বাত্মক সচেষ্ট থেকেছি। তারপরে দেখে চলে গেলেন। এই যে দেখে চলে গেলেন, এসেছিলেন ওর বাবার চাচা। দেখে চলে যাওয়ার পর থেকে আর কোনো কথা ওর সাথে আমার হয়নি। মানে ও আর আমার সাথে কোনো কথা বলেনি। শুধু আগের দিন দুপুরে একবার কথা হয়েছিল যে বাবা কি পৌঁছেছে? আমি বললাম হ্যাঁ এসেছে, শেষ। আর কোনো কথা হয়নি। 1 দিন 2 দিন 3 দিন এভাবে দিন যেতে 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 যেতে। আপনি ফোন দিতেন না? ফোন দিতাম, ধরতো না, ব্ল্যাকলিস্ট করে রাখতো। আচ্ছা। ওর মায়ের নাম্বারে ফোন দিতাম, বাবার নাম্বারে ফোন দিতাম, কেউই আর ফোন ধরেনি। এবং সর্বশেষ 7-8 দিন অতিবাহিত হওয়ার পর তখন ওর নানুকে ফোন দিলাম। এরকম এরকম ব্যাপার, পারিবারিকভাবে একটা বিষয় জানে, দেখাদেখি করতে আসছে, সেখানের একটা সিদ্ধান্ত তো হয়েছে, সেই সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিলে আমি আমার পরিবারকে বলতে পারি। একদম এরকম মুখ বন্ধ করে থাকলে কেমন হয়? তখন ওর বাবার কাছে ফোনটা দেওয়ার পরে বলল যে তুমি একটু কর্মশীল হও আর মেয়েরও লেখাপড়া শেষ হোক, তখন আমরা দেখব। আমি জিজ্ঞেস করলাম যে তখন দেখবেন না বিয়ে দেবেন? বলে যে যদি ভাগ্যে থাকে তাহলে হবে। এই কথা বলার পর আর কি বোঝার বাকি থাকে? যা বোঝার তা বুঝে নিয়েছি এবং ওর সাথেও আর কোনো প্রকার কোনো যোগাযোগ হয়নি, শেষ অবধিও হয়নি। আর সর্বশেষ একবার নাটোরে কোনো একটা সাংস্কৃতিক সামাজিক সংগঠনের প্রোগ্রামে গিয়ে ওকে দেখেছিলাম আমি, যে ও উপস্থিত। কিন্তু আমি কথা বলবো, হয়তো বা কিছু জিজ্ঞেস করতে পারি, বা যে কোনো হোক বা কোনো ব্যস্ততা হোক, যে কারণেই হোক, ও সেখান থেকে প্রোগ্রাম শেষ হওয়ার আগেই চলে গিয়েছিল। উনিও কি সাংস্কৃতিক কোনো সামাজিক একটা সংগঠনের সাথে যুক্ত ছিল, চলে গিয়েছিল। এই তো শেষবার দেখা হয়েছে। এইবার তারপরে অনেক দিন পেরিয়ে গেল। এর মাঝে আমি বহুবার প্রেমে পড়েছি, সেটা বলবো পরে, আগে ওইটা শেষ করি। তারপরে এক সময় কি হলো, আমি মোটামুটি তৈরি হয়ে গিয়েছি, বা এই মানুষ আমাকে চিনে ফেলেছে, বেশ একটা চতুর্দিকেই অনেক ভক্ত বেড়ে গেছে, ভাইরাল হয়েছিল, ভাইরাল হয়ে গিয়েছি। সময় আপনার সিজন চলছে। হ্যাঁ হ্যাঁ, ওই সময়টা যখন, তখনও তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, তবে আমি খবর পেয়েছি সে আমাকে দেখে আর কি। এরকম চলতে চলতে আমার কাছে মনে হচ্ছিল হয়তো বা আবারও ব্যাক করতে পারে, বা ব্যাক করার কোনো উপায় নাই, অথবা আর সেই মুখটা নাই বলার মতো, ইত্যাদি এরকম নানা কল্পনাই করতাম। না, অপেক্ষায় ছিলাম, কিন্তু মাঝখানে আমি প্রেমে পড়েছি একতরফা, অনেকের প্রেমে পড়েছি, এখনো পড়ি আর কি। তো তারপর কি হলো, 2022 সালের 1 জুন আমি তখন উত্তরবঙ্গের একবারে সেই শেষের বা শুরুর জেলা পঞ্চগড়ে আছি। আমার একটা ম্যাজিক শো চলছে ওখানে, এবং কিছুক্ষণ পরেই আমার মঞ্চে উঠতে হবে। আমি একেবারে রেডি হয়ে বসে আছি। এমন সময় হঠাৎ ওর বান্ধবী আমাকে ফোন দিয়েছে, নাম্বার সেভ করা ছিল, চিনলাম। অনেক দিন পর, হ্যাঁ, বছর পর, প্রায় 3 বছর 4 বছর পর ফোন দিয়েছে, ধরলাম। তারপর দেখি তীব্র চিৎকার করতেছে ওর বান্ধবী। আমি তখন কথা বলার চেষ্টা করলাম, এই কি হয়েছে, কান্না করতেছো কেন? তখন বলতেছে ও মারা গেছে। মারা গেছে? পরে কথা হলো, জিজ্ঞেস করলাম কিভাবে কি হয়েছিল। অনেক পরে আমার তখন একদিকে এরকম একটা মানুষ মারা গেছে, যদিও তার সাথে আমার সর্বশেষ 3 বছর বা এরকম কথা হয় না, কিন্তু একটা সময় তো একটা ভালো বন্ধন ছিল। তো তখন আমার আবার এমন একটা দায়িত্ব যে আমার এখন
মঞ্চে কাজ করতে হবে, এখন আমাকে ম্যাজিক শো করতে হবে, মানুষকে হাসাতে হবে এই মুহূর্তটাতে। ঠিক এরকম একটা সময়ে আমি দাঁড়িয়ে, তারপর স্বাভাবিকভাবেই কি ওই দেখা যায় যে আধা ঘন্টার মতো একটু বসে থাকলাম, আবার সেই মঞ্চে গিয়ে শুরু করলাম অভিনয়, ম্যাজিক দেখানো, এই তো সবাইকে হাসানোর তীব্র চেষ্টা করলাম। সব শেষ হলো, এর ফাঁকে আর কোনো কথা হয় নাই কারোর সাথেই। রাতে সব গুছিয়ে কল দিলাম তোর বান্ধবীকে, বললো যে সবই শেষ হয়ে গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। এখন মানে আমি যে যাব, গেলে হয়তো কেউ কিছু বলতে পারতো না, কিন্তু যেতেও পারলাম না। এক হলো আমার ওখানে একটা দায়িত্ব, দুই দায়িত্ব ছেড়ে আমি যেতে পারতাম, কিন্তু আমি যেতে যেতে হয়তো বা তাকে পাবো কিনা এটার একটা অনিশ্চয়তা ছিল। আবার আরেকটা বিষয় যে প্রশ্ন হতে পারতো, এই সব কিছু মিলেই আমি আর যেতে পারিনি। তারপর জিজ্ঞেস করলাম যে কিভাবে কি হলো। তখন কারণটা কারো কাছে স্পষ্ট না, তার মধ্যে আমার কাছে যেরকম তথ্য আছে, এক হলো হতে পারে এমন ওষুধের রিয়াকশন, পরিবারের কিছু তথ্য মতে যে খালি পেটে অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে একটা রিয়াকশন করে এরকম হয়েছে, বিষক্রিয়া হয়েছে বা এরকম কিছু একটা। হুট করে? হ্যাঁ, অসুস্থ ছিল আগেই, কিছু একটা কি অসুস্থতা ছিল তাও জানি না, তবে ওই ঘটনার আগের দিনই রাজশাহী মেডিকেলে গিয়েছিল, এইটা জানি আর কি। তো তাতে বুঝলাম যে হয়তো বা কোনো অসুস্থ ছিল এবং ওষুধের রিয়াকশন হতে পারে। আর দুই নাম্বার আরেকটা কারণ হতে পারে এটা সুইসাইড। এখন সুইসাইড এটার কারণটা আমি না, অবশ্যই আমি না, আমার সাথে তো যোগাযোগ নাই তার, কিন্তু মূল ব্যাপারটা হলো তার এই আত্মহত্যার প্রতি একটা প্রবণতা ছিল। আপনার সাথে সম্পর্ক থাকাকালীন? মানে আপনাকে বলতো যে আমি মারা যাব? সাধারণ বিষয় নিয়ে, সাধারণ কোনো কথা হচ্ছে, মা একটা ধমক দিয়েছে, ব্যাস আমার আর এই পৃথিবীতে থাকার কোনো দরকার নাই, এরকম বলতো। তো এই যে এটা তো একটা ফোবিয়া আমার জানা মতে, এটা একটা মানসিক সমস্যা বলে আমি যতটুকু জানতে পেরেছি। তো ওর এই সমস্যাটা ছিল। কিন্তু আত্মহত্যার কারণটা কি ছিল? কারণটা অস্পষ্ট, এখনো আমি এ ব্যাপারে কিছু জানি না। আবার আত্মহত্যাও কিনা সেটাও জানি না। এটা দুইভাবেই হতে পারে, কারণ আগের দিনে হাসপাতালে গিয়েছিল সেটাও সত্য, ওষুধ দিয়েছে ডাক্তার সেটাও সত্য, আর আত্মহত্যাটা এটা হলো আমার একটা ধারণা, পারসেপশন থেকে বলছেন। হ্যাঁ, কারণ তার সাথে আমার এমনও হয়েছে যে এরকম বলেছে যে কোনো একটা রাগারাগিতে তুই আমাকে এখনই বিষ কিনে দিয়ে যাবি, না হলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? ইভেন আমি বিষ তুই না দিলেও কোথাও না কোথাও থেকে সংগ্রহ করে খাবই, ঠিক আছে? তখন আমি কি করেছি, আমার তো কিছু একটা করতে হবে, একটা নাপা সিরাপ কিনেছি, কিনে একটা হোমিওপ্যাথির শিশি কিনেছি, কিনে সেটার মধ্যে ঢুকিয়ে তাকে সুন্দর করে ওই মার্কার পেন্সিল দিয়ে লিখেছি বিষ, সাবধান, বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য। তারপরে সেটা তাকে দিয়েছি, দিয়ে বলেছি এই যে বিষ, এটা কিন্তু বাচ্চাদের হাতের নাগালে রেখো না, তাও ঠিক থাকুক, কারণ যখন মেন্টালি একটা ইয়া হতো তখন খুব আক্রমণাত্মক হয়ে উঠতো আর কি। তো সে ওই দিন কি বলতেছে যে আধা ঘন্টা পর তুই আমাকে কি দিয়েছিস? আমরা কেন বিষ দিয়েছি? বলো যে যদি বিষই দিস, আমি তো 2 ঘন্টা আগে এটা খেয়ে আছি, তা আমি তো মরতেছি না কেন? হেসে ফেললাম। যাই হোক, সত্যি খেতো সে? অবশ্যই, মানে তার এরকম রাগ হতেই পারতো। এই আমি এটা বুঝে শুনেই তাকে ওই নাপা সিরাপটা দিয়েছি একটুখানি, হ্যাঁ, তো কারণ তার যেটা লাগবে সেটা দিতেই হবে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। খুব একগুঁয়ে জেদি ছিল মনে হয়। একদম।
তো এভাবেই শেষ হয়ে গেল। তারপর থেকে আর জানা হয়নি, সেই বান্ধবীর সাথেও আর কথা হয়নি। তবে সেই ঘটনার মাসখানেক পরে আমি একবার তার কবরটা দেখতে গিয়েছিলাম, তাও একজন চিনিয়ে দিয়েছিল পাশের। ওই ওর বান্ধবীর সাথে অতদিন পর্যন্তই যোগাযোগ ছিল, তারপর তারও কোনো খোঁজ খবর পাওয়া কবর যায় না। দেখার উদ্দেশ্যে গিয়েছিলেন? হ্যাঁ। তো কোথায় কবরটা? কবরটা নাটোরেই রয়েছে, পাশেরই একটা গোরস্থানে। এই তো আর কি। কবরের সামনে যখন গেলেন, কবর কিছু সামনে বলেছিলেন? যখন গেলাম তখন ভয় লাগছিল। কেন? ভয় লাগছিল, কিসের ভয় তা জানি না, তবে একটা ভয় কাজ করতেছিল, তীব্র ভয়, আবার আবেগও বটে। অনেকক্ষণ ছিলাম, বসেছিলাম, দোয়া করলাম, মোনাজাত করলাম, এই তো। যখন কবরের কাছে গিয়েছিলেন কোনো কথা বলেছিলেন বা চিৎকার করে কান্না করেননি? এটা তো স্বাভাবিক, এটা তো হবেই, হতেই হবে। তবে কবরের কাছে গিয়ে তাকে কোনো কিছু বলার চেষ্টা করিনি। আমার একটা লেখার মধ্যে সব কিছু বলে দিয়েছি। অর্থাৎ সেই যে জুন মাসের 1 তারিখে মারা গেল, তো 25শে জুন আবার তার জন্মদিন ছিল আর কি। তো সেই 25শে জুনে আমি তার উদ্দেশ্যে একটি চিঠি লিখে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলাম। সেই চিঠির মধ্যেই তার কাছে আমার কি অব্যক্ত যেসব কথাবার্তা আছে সব বলে দিয়েছি। সেই চিঠিটা কি আছে? শোনানো যাবে। আমরা একটু শুনতে চাই। আচ্ছা, আমি একটু। চিঠিটা ছিল এমন: প্রিয়তমা, বিগত বহু বছর পেরিয়ে আবার তোমায় লিখতে বসেছি, কিন্তু সেদিনের সেই অনুভূতিটা আজ আর নেই, কারণ তুমি চলে গেছো অন্য জগতের বাসিন্দা হয়ে। এখন তুমি আমি এক ভিন্ন জগতের বাসিন্দা, আর কখনোই দেখা হবে না। তোমার কি মনে পড়ে, সেদিন ছিল ফাল্গুনের প্রথম দিন, আমি তোমায় দেখেছিলাম অপলকে, যে দৃষ্টিতে মিশেছিল পৃথিবীর বিশুদ্ধতম ভালোবাসা, যে ভালোবাসার মাঝে লুকিয়েছিল অলিখিত মোহ ও মায়ার সম্পর্কের এক অদৃশ্য বাঁধন। তারপর স্বপ্নময় যাত্রা, বেশ কিছুদিন মুক্ত বিহঙ্গে তুমি আমি মিশে একাকার। তারপর স্বপ্নের প্রত্যাশায় যাত্রা শুরু। একটা সময় কাছে পাওয়ার প্রত্যাশা তীব্র থেকে তীব্রতর হয়। সবই ঠিকঠাক ছিল, গন্তব্যের দিকে হাঁটছিলাম দুজন সঠিক পন্থায়। তবে প্রকৃতির লীলায় কখন যেন ঝড় ওঠে, দূরত্ব বাড়ে, একরাশ অভিমানের ছায়া ঢেকে ফেলে আমাদের। সমাজের বাস্তবতার কাছে প্রতিনিয়ত হেরে যাওয়া স্বপ্নময় যাত্রাটা ধাপে ধাপে বাধাপ্রাপ্ত হয় জীবন। তবুও যখন পথভ্রষ্ট হয়ে দুজন দুপ্রান্তে চলে গেলাম, প্রত্যাশার খেয়ায় রাত্রি নামলে ভাবতাম তুমি তো নিঃশ্বাস নিয়ে কোনো এক প্রান্তে লুকিয়ে আছোই, হয়তোবা অপেক্ষার প্রহর গুনছ। জানো তো, আমিও ঠিক একই অপেক্ষার প্রহর গুনছিলাম। 1000 বছর আর্তনাদের রাত পেরিয়ে হয়তো একটি মধুমাখা জ্যোৎস্না রাত নামবে আমার জীবনে। প্রতিনিয়তই সেই আশায় ফুটপাত মারিয়ে ঘাম ঝরিয়ে ঘরে ফিরতাম। তোমার মনে পড়ে কিনা জানি না, আজকের রাতটি প্রতিনিয়ত স্মৃতি মেখে ফিরে আসতো আমার জীবনে। আমি স্মৃতিকাতর হয়ে তোমার কণ্ঠ শোনার অপেক্ষায় থাকতাম। সাহস করে একদিন ফোন দিয়ে ফেলেছিলাম, কিন্তু ওই যে অভিমান নামক বিষাক্ত অনুভূতির কাছে হেরে গিয়ে কণ্ঠটা আর শোনা হয়নি। আজ বহু বছর পরে আবার সেই রাত্রি নেমেছে, কিন্তু অনেকটাই ভিন্নতা ও শূন্যতায় আচ্ছন্ন হয়ে। চেনা শহরটা যেন বড়ই অচেনা লাগছে, কোথায় কি যেন নেই। আসমান ও জমিনের মধ্যে মধ্যাকর্ষণ বলহীন একজন প্রতিবিম্ব মনে হচ্ছে নিজেকে। প্রতিটা সময় ফুটন্ত ফুল হয়ে দেখা দিতাম তোমায়,
হাতে থাকতো এক গুচ্ছ গন্ধ ছড়ানো রজনীগন্ধা। কিন্তু তুমি রজনীগন্ধা পছন্দ করো না, তুমি চাইতে লাল টকটকে একজোড়া গোলাপ। আমি তোমার চাওয়াকেই প্রাধান্য দিয়ে রজনীগন্ধাকে ছেড়ে গোলাপকে ভালোবাসতে শুরু করলাম। তুমি হয়তো বা জানতে না, রজনীগন্ধা শুকিয়ে গেলেও সুঘ্রাণটা অনেক সময় ধরে থাকে, কিন্তু গোলাপ যখন শুকিয়ে যায় তখন একটি করে পাপড়ি ঝরে যাওয়া শুরু করে। তুমি হয়তো সেই ঝরে যাওয়া গোলাপ, তাই তো আজ তুমিও ঝরে গেছো। বিলুপ্তি ঘটেছে একটি অধ্যায়ের। না, আজ আর কোনো অভিযোগ নেই। আকাশে মেঘ জমেছে, কিছু সময় বাদেই বৃষ্টি নামবে। আমি মেঘযুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আজও অনেকগুলো গাদার মাঝে এক জোড়া ফুটন্ত গোলাপ নিয়ে এসেছি, যে গোলাপ কোনো অভিযোগের প্রলাপ শোনাতে আসেনি, এসেছে বিলাপ করতে। যখন তুমি পৃথিবীর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চলেছ, আমি হাঁটছি মানচিত্রের এক কোণায়। খবর এলো তুমি প্রশান্তির চিরনিদ্রায় আচ্ছাদিত। আমি তখনও ভরা মঞ্চে লোক হাসাতে ব্যস্ত। আজ কোনো অনুভূতি নেই, যেন সব কিছুই সঠিক নিয়মে চলছে। ভেতরের আত্মা তো সেই কবেই গোরস্থানে চলে গেছে, শরীরটা শুধু দণ্ডায়মান একটি কাঠামো। জানি না কোনো কষ্ট নিয়ে চলে গেলে কিনা। যদি সত্যিই কোনো কষ্ট নিয়ে চলে গিয়ে থাকো, তবে শেষবারের মতো ক্ষমা করো আমায়, কারণ এটাই হয়তো হতে পারে পত্র মিতালির শেষ পত্র। ভালো থেকো। তোমার আগমনের রাত্রিতে স্রষ্টার কাছে আবেদনপত্র দাখিল করছি, তিনি যেন তোমায় পরপারে শান্তির জায়গা বরাদ্দ করেন। আমি জাদুর ফেরিওয়ালা, তবে পৃথিবীর কঠিন বাস্তবতার কাছে তোমাকে ফিরে পাওয়ার জাদু আমি জানি না। তাই কঠিন সত্য মেনে নিয়ে তোমার সমাধিতে এঁকে দিলাম আমার শেষ ভালোবাসার চিহ্ন। জন্মদিনের আগমনী সন্ধ্যার কয়েকদিনের ব্যবধানে তুমি চলে গেছো, তাই তোমাকে আজ কোনো অভিনন্দন বার্তা নয়, তোমার জন্য রইল অফুরন্ত দোয়া। ইতি, তোমার এক সময়ের প্রিয় মানুষ। তার জন্য কোনো প্রশ্ন ছিল আপনার? তাকে কোনো প্রশ্ন করতে চান আপনি? আজকে আর প্রশ্ন করে কি হবে? প্রশ্ন আগে ছিল, যখন জীবিত ছিল তখন প্রশ্ন ছিল। আমি শুধু তার কাছে আমার একটাই জানার ছিল যে কেন সে কথা বললো না। এই যে সে তো আগের বার একবার ব্রেকআপ করেছিল, সেখানে তো কথা বলে তারপর ব্রেকআপ করেছে। তো পরের বার যে এই যে হঠাৎ করে একেবারে যোগাযোগ বন্ধ, আমার মধ্যে ভুলটা কি, এটা একটু জানার ছিল। কারণ একটা আসামি, তারও কিন্তু জানার অধিকার আছে। যখন পুলিশ ধরে নিয়ে যায়, তারও জানার অধিকার আছে যে আমার অপরাধ কি। এটা আমারও তার প্রতি জানার ইচ্ছাটাই ছিল, কিন্তু এখন তো আর জিজ্ঞেস করে লাভ নেই। মাঝখানে তার কি বিয়ে হয়ে গেছিল বা কিছু? না। তাহলে তো আপনাকে তার বাবা কথা দিয়েছিল যে তুমি আগে নিজেকে সেট করো, তো আপনি তো তখন মোটামুটি নিজেকে সেট করে ফেলছিলেন, যে একটা অবস্থানে যাচ্ছিলেন বা নিজেকে গুছিয়ে নিয়েছিলেন। কোনো পরিকল্পনা কি ছিল যে ঠিক আছে নিজেকে একটু সেট করার পর আবার হয়তো তার কাছে গিয়ে বলবো যে এখন তো আমি প্রস্তুত, এখন কি আসবে তুমি আমার কাছে? হ্যাঁ, আমার তো অবশ্যই এরকম চিন্তা ভাবনা ছিল। কারণ তখন আমি হয়তোবা পরিস্থিতিটাই একটু বেড়েছে, কিন্তু হয়তোবা আর্থিকভাবে অতটা সচ্ছল হয়ে উঠিনি। তবে প্রচেষ্টায় ছিলাম, তো মনে হচ্ছিল হ্যাঁ বলবো এরকম একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু পরে আর তো নানাভাবেই আর বলা হয়ে ওঠেনি, বা সেই সময়টা আসেনি। আগেই অনেক কিছু ঘটে গেছে, এটাও হতে পারে। আপনার স্বপ্নে আসে কখনো? না, স্বপ্নে কখনো আসেনি। আচ্ছা, আমরা একদমই শেষ সময়ে, আমি জানি মানুষের জীবনের গল্প হয়তো, আমার তো প্রেমের আরো গল্প আছে, আপনি এত তাড়াতাড়ি শেষ করলে কিভাবে হবে? যে মানুষের জীবনের গল্পে হয়তো ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় যে সময় বাধা থাকে, ওই সময় বাধায় কখনো হয় না। আমরা চাই রাশেদ শিকদার আরো একদিন আমাদের অনুষ্ঠানে আসবে এবং বাকি গল্পগুলো আমরা শুনবো। কিন্তু একটু জানতে চাই যে এখন রাশেদ শিকদার কি অবস্থায় আছে? এখন ভাবছি। ভাবছি? হ্যাঁ, ভাবছি। প্রেম কি জীবনে এসেছিল?
প্রেম আমি তো বললামই যে আমি আর অনেকবার প্রেমে পড়েছি, অনেকবার, যে বহুবার, এখনো পড়ি। এটা কি যাকে দেখেন তার প্রেমে পড়ে? না, যাকে দেখলে তার প্রেমে কি পড়া যায় নাকি? তাহলে? ওই দেখা যাচ্ছে যে একটি মেয়ের ভয়েসটা খুব সুন্দর, আমি তার ভয়েসের প্রেমে পড়ে গেলাম। একটি মেয়ের চুল খুব সুন্দর, আমি তার চুলের প্রেমে পড়ে গেলাম। এটা এখনো হয়ে থাকে। আপনি কৌতুক অভিনেতা, আপনি আমাদেরকে বিভিন্ন ভাবে বলবেন, এগুলো আমরা সিরিয়াসলি নিচ্ছি না। তবে সিরিয়াস প্রেম কি আবার এসেছিল জীবনে? সিরিয়াস প্রেম এসেছিল, একটি মেয়েকে খুবই ভালো লেগেছিল। তো ভালো লেগেছিল ওই সময়, তার সাথে বেশ, হাওড়ে বাড়ি তার, সেই কিশোরগঞ্জ। তো বেশ কথাবার্তা হতে লাগলো এবং দেখলাম খুবই পজিটিভ, ওকে ভালো। তো তখন তাকে আমি প্রপোজ করে বসলাম। এটা কোন সময়টায়? এটা ওই সময়ের পরের সময়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রপোজ মানে করে মৃত্যুর পরে না, ব্রেকআপের মাঝে। ব্রেকআপের মাঝে। হ্যাঁ, তখন হলো কি হলো যে প্রপোজ করার পর সে বলতেছে যে না, এভাবে প্রপোজ করলে আমি রাজি হব না। বললাম তাহলে কি করতে হবে? বলো যে আমাকে এক গুচ্ছ কৃষ্ণচূড়া ফুল এনে দিয়ে প্রপোজ করতে হবে। ওই সময় কৃষ্ণচূড়ার সিজন শেষ হয়ে গেছে, মাত্রই শেষ হয়েছে। তো এখন আমি কৃষ্ণচূড়া ফুল কোথায় পাবো? 1 বছর অপেক্ষা করতে হবে। তো আমি ওই হঠাৎ টুকটাক যোগাযোগ রাখলাম, 1 বছর পেরিয়ে গেল। এইবার হলো কৃষ্ণচূড়া ফুল নিয়ে যাব একটা ভাব করছি আর কি। হঠাৎ করেই দেশে লকডাউন পড়ে গেল। লকডাউন পড়ার পর, প্রেম ভাগ্য কি খারাপ নাকি? লকডাউন পড়ার পর এরকম চলতে থাকলো। সেবারও আর যাওয়া হলো না। হাই হ্যালো হয় হঠাৎ, তারপরে মনে হলো যে এইবার আর মিস করা যাবে না। অলরেডি 1.5 বছর শেষ। তখন যখন কাছাকাছি সময় চলে আসছে, সে ফেসবুকে কৃষ্ণচূড়া ফুল দিয়ে, স্টোরি দিয়ে, ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করলো, আমাকে মনে করিয়ে দিল যে কৃষ্ণচূড়া ফুল ফুটে গেছে রাশেদ, এবার চলে আসো, মনে হলো আর কি। তো তারপর কি হলো, আমি একটা প্রিপারেশন নিচ্ছি যে কবে যাওয়া যায়, কবে যাওয়া যায়, ঠাস করেই চলে যাব, গিয়ে কোথায় উঠবো, হোটেল কোথায়, কি বিষয় আশয়, ওখানে যেহেতু থাকতে হবে আমাকে, ঘুরতে হবে হাওড়, সে হাওড় ঘুরে দেখাবে, এরকম কথা হয়েছে। তখন এই প্ল্যানিং চলছে নিজে নিজে। এখন এই চলছিল, হঠাৎ করেই দেখি তার বিয়ে হয়ে গেছে। একটা স্টোরি দিয়েছে, স্টোরি বলতে ওই ম্যারিড পোস্ট দিয়েছে, ছেলেকে মেনশন। ফুটলো কোথায়, আপনার জন্য নাকি অন্য কারোর জন্য? সেটা তো বুঝতে পারলাম না। ব্যাস, কোনো কথা, শেষ হয়ে গেল, ওই শুরুতেই শেষ। এইভাবে কি মানে বাকিগুলো গেল? ও, আরেকটা প্রেম করেছিলাম, মানে আমি করেছিলাম আর কি, সে করেনি। ছোট্ট করে শোনা। হ্যাঁ, একদম ছোট্ট করে। ঢাকার মোহাম্মদপুর এরিয়াতে বাড়ি, অবশ্য অন্য জায়গায়, মেয়েটার অন্য একটা জেলায়। তো সেই মেয়েটাকে আমার খুবই ভালো লাগে, তার কথাবার্তা, চাহনি, মাশাআল্লাহ অনেক ভালো। তো তখন আমার তার প্রতি আমি দুর্বল হয়ে যাই এবং তাকে প্রপোজ করি। সে প্রপোজে রাজি হয় না, বলে যে আমার পরিবার যা বলবে সেখানেই, আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নেই। তবুও আমি হাল ছাড়লাম না। আমি তাকে সেই মোহাম্মদপুর থেকে পিক করে নিয়ে সেই চন্দ্রিমা উদ্যান চলে আসতাম, আর সেখানে লেক টেকের সাইড দিয়ে ঘুরে বেরিয়ে কৃষ্ণচূড়া ফুল গাছের নিচ দিয়ে ঘুরে তারপর আবার তাকে রেখে আসতাম। সে একা একা বের হতে পারতো না। এইভাবে চললো অনেকগুলো দিন। এবং আমার তখন অদ্ভুত একটা রোগ হয়েছিল, যা দেখতাম তাই ভালো লাগতো। কেমন, মনে করুন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বৃষ্টি, বাতাস সবই ভালো লাগে, গাছ, এত সুন্দর ফুল, পাখি, মানুষগুলো এত সুন্দর, প্রেমে পড়েছে, জ্যামে বসে আছি, তখনও মনে হতো বাহ, জ্যামে বসে আছি, এটাও তো সুন্দর, এইরকম সুন্দর। এবং আমার তখন ফিল হতো যে আমি মনে হয় মারা যাব, মরার আগে নাকি সবকিছু ভালো লাগে, পৃথিবীর প্রতি মায়া কাজ করে। আমার জ্যোৎস্না রাত দেখলে মনে হতো না, এই 50-60 বছর 40 বছর বেঁচে লাভ নেই, 1 কোটি বছর বাঁচতে হবে এই জ্যোৎস্না রাত উপভোগ করার জন্য। তখন আমার এরকম, মানে সবার ভালো লাগে না এরকম একটা রোগ হয়ে যায়, আমার তখন ভালো লাগে, সব ভালো লাগে রোগ হয়ে গেল। তাকে আমি এটা বলতাম যে দেখো আমার কিন্তু ভালো লাগে, ভালো লাগা রোগী আর কি আমি। সেটা চলতে চলতে দেখলাম না কোনোভাবেই আর পজিটিভ করতে পারছি না। কেন? ঝুলায় রাখছিল আপনাকে? ঝোলায় রাখে নাই, বলেছে আমার পরিবার যা সিদ্ধান্ত দেবে তাই, বা সেও আমার সেই রিপ্লাইটা দেয় নাই। সে পরিবারের সিদ্ধান্ত ঠিক আছে, সে আমাকে ভালোবাসে কিনা এইটা তো বলবে, তাও ঝুলায় রাখা বলে। তো তখন আমি কি করলাম,
আস্তে আস্তে মায়াটা কাটানোর চেষ্টা করলাম, কারণ তার সাথে যত দিন যাবে, এমনিতে ঘুরতে বেড়াতে বললে ওকে কোনো নিষেধ নাই, চলে আসে। আরেকটা ভালো দিক ছিল, কিছু খাইতে চাইতো না। আচ্ছা, কিছু খাইতে চাইতো না, একটু ফুচকাও খাইতে চাইতো না। তো এদিক দিয়ে আমার মানে টাকা পয়সা সেভ হতো। যদিও থেকে যাইতো তাইলে ভালোই হইতো মনে হয়। হ্যাঁ, আমার খরচ কম হতো, আচ্ছা, বাইরের খাওয়ার প্রতিও কোনো ইয়া ছিল না, আগ্রহ ছিল না, যেটা ভালো একটা ব্যাপার ছিল। তো এই তো তখন আস্তে আস্তে আবার নিজেকে খুব কষ্ট করে গুটিয়ে নিলাম, এই হলো ব্যাপার। এভাবে প্রেমে পড়েছিলাম আমি। আচ্ছা, তাহলে প্রেম কি এখন করছেন? এখনো কারো প্রেমে পড়ে আছেন? ওই যে বললাম অনেকের প্রেমেই পড়ে আছি। এখনো পড়ে আছেন? পড়ে আছি, কিন্তু একতরফা ভাবে, হয়তো জানাই না তাকে। আচ্ছা, জানাতে ভয় পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, বিয়ে শাদী তো হয়নি মনে হয়, হয়েছে? বিয়ে শাদী হলে প্রেম করতে দেয়, আর আমার এই অনুষ্ঠান দেখার পর আমাকে তাহলে বাঁচাইতো। যাক, রাশেদ ভাই, আজকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু সত্যি প্রথম দিকে যে কাহিনীটা আপনি, আমি কি তার নামটা জানতে পারি নাকি আপনি নাম জানেন? আচ্ছা, আমি একটা রূপক নামে তাকে ডাকতাম। আচ্ছা। আপনি সেই রূপক নামটা আমি বলে দিই আপনি আপাতত। আচ্ছা, রূপক নাম আপনি বলতে চিন্তা করতে থাকেন, ততক্ষণে আমি একটা প্রশ্ন আপনাকে করি। জীবনে অনেক মেয়ে এসেছে, কারণ বয়সটা তো এখন আসলে ভালো লাগারই বয়স, কিন্তু এত মানুষের ভিড়ে ওই মানুষটা যখন আপনি একা থাকেন, একটা কফি হাতে যখন থাকেন, তখন আপনার কার কথা মনে পড়ে? আমি বিশ্বাস করি মানুষ বারবার প্রেমে পড়ে, কিন্তু ভালোবাসে একজনকেই। কি জানি, আমি আপনি নিজেকে প্রশ্ন করেন যে ওই সময়টা আপনি যখন একা থাকেন, আপনার কার কথা মনে পড়ে? একদম অনেস্টলি বলতে গেলে আমি কোনো ইয়া বলবো না, ওর কথা আমার হঠাৎ মনে পড়ে, এটা স্বাভাবিক, কিন্তু অতটাও মনে পড়ে না। এক হলো কাজ বেড়েছে, নানাভাবে ব্যস্ততা, হয়তো সেই সময়টাই করে উঠতে পারি না, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে হ্যাঁ একটু ধাক্কা তো দেয়ই। এটা বৃষ্টি দেখে মনে পড়ে, চাঁদ দেখে মনে পড়ে। অবশ্য তার সাথে আমার একসাথে চাঁদ দেখা হয় নাই, সে তার বারান্দা থেকে দেখতো আর আমি আমার বারান্দা থেকে দেখতাম, একই চাঁদ। আপনার এই গল্পটা শুনে আমার মনে হচ্ছে আমি একটা গান শুনেছিলাম, যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তোমার অপেক্ষায়, তখন আমার অভ্যর্থনা যেন করে তোমায় অনুতপ্ত। যদি এমন কখনো হয়, আপনার অভ্যর্থনাকে কি মনে হয় তাকে অনুতপ্ত করবে? বলতে পারি না। আপনি তো মাফ করেছেন তাকে। আমি মনে করি সে আমার প্রতি কোনো অপরাধী করে নাই, এটাকে আমি একেবারে সেভাবেই মনে করি। মানে মাফ করা তো আলাদা বিষয়, আমি ওগুলোকে সে যত যাই করেছে না কেন, আমার তার প্রতি বিন্দুমাত্র অভিযোগ কোনো কিছুই নাই, এবং আমি মনে করি সে কোনো অপরাধী করে নাই আমার সাথে। চমৎকার। রাশেদ ভাই, আমরা খুবই আনন্দিত আপনি আমাদের শোতে এসেছেন, এবং আপনার ভেতরের আসলে মিস্টার বিন যাকে আমরা চিনি, তার ভেতরেও যে কষ্ট আছে, সেও যে প্রেমে কষ্ট পায়, এবং তার মিস্টার বিন, আমাদের বাংলাদেশে মিস্টার বিনের প্রেমের ভাগ্য খুব একটা বেশি ভালো না। এখনো তো তাহলে সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে, সুযোগ আছে, সুযোগ মিস করা যাবে না। যারা সুন্দরী রমণীরা আছেন, একটু লজ্জা পায়, বলতে পারে না, আপনাদের বলতে হবে, এতটুকুই শুধু পার্থক্য। শেষটা আমরা হাসি মুখে বিদায় নিতে চাই। এবং সেই রূপক নামটা কি ঠিক করতে পেরেছেন? রূপক নামটা অপলা। অপলা মানে কি? অপলা শব্দের অর্থ অত্যন্ত সুন্দরী। সেই অপলা অবশ্যই যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, এটাই দোয়া করি। আপনি ভালো থাকবেন রাশেদ ভাই। সমৃদ্ধি আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে শেয়ার করতে পেরেও, বা আপনার মাধ্যমে এই ডাঙ্গুলির দর্শকদের কাছে শেয়ার করতে পেরেও খুব ভালো লাগলো আমার অজানা কথাগুলো। আপনাকেও ধন্যবাদ। এবং একজন কৌতুক অভিনেতা বা যারা ম্যাজিশিয়ান, তারা মঞ্চে আসলে কতটা কষ্ট বিসর্জন দিয়েও যে তাদের পারফরমেন্সটা ঠিক রাখে। ওই যে প্রথমে বললাম না, মানুষকে কাঁদানো খুব সহজ, হাসানো খুব কঠিন। সত্যি মানে স্যালুট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।